সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ট্রাইব্যুনালে হাসিনার রায় জানা যাবে 13ই নভেম্বর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 5 সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব দেওয়া যাবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সংসদের ক্ষমতা ক্ষুব্ধ হবে কিনা প্রশ্ন প্রধান বিচারপতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 2 উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নভেম্বরের শেষ দিকে চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে, এ নিয়ে বলেছেন ডিএমপি কমিশনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় কবে হবে তা জানা যাবে আগামী 13ই নভেম্বর। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য শেষে এ ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। এদিন ট্রাইব্যুনালের কৌঁসুলিরা ছাড়াও উপস্থিত ছিলেন আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে বুধবার তিনি যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। গত 10 জুলাই শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্রচারণা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হয়। আর তা শুরু হয় সেই আদালতে, যে আদালত তার সরকার গঠন করেছিল 71-এর যুদ্ধ পরাধীনের বিচারের জন্য। এদিকে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে সেটি সংসদের ক্ষমতাকে ক্ষুব্ধ করবে কিনা এমন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার 22 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে এমন প্রশ্ন তোলেন তিনি। এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে বদিউদ মজুমদারের আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে 14তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট 12 জন বিচারপতি এ মামলাটি শুনেছেন, কিন্তু এর মধ্যে 8 জনই তার রাখার পক্ষে মত দেন। এছাড়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ 4 জন তা বাতিল করতে বলেন। এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়েদ রহমান চৌধুরী জানতে চান, বর্তমান পরিস্থিতিতে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরে তবে তা যুক্তিযুক্ত হবে কিনা। পরে আইনজীবী শরীফ ভুইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি গাইডলাইন করে দিক। এ পর্যায়ে শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সেটি সংসদের ক্ষমতাকে ক্ষুব্ধ করবে কি না এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মাইন খান বলেছেন, বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব দেওয়া যাবে না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বলা 1টার দিকে সাংবাদিকের তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ। সুষ্ঠু নির্বাচন করার জন্য কমিশনে যারা কাজ করবে তারা কারা? কারণ কমিশনের নিজস্ব
জনবলই নেই। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হয়েছে। এদিকে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত এবং তা গণভোটের পরেই নির্ধারিত হবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সম্মিলিত কমিশন ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। সেখানে ভিন্নমত নোট বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার কেবল গণভোটের পরই কার্যকর হবে। এই পর্যায়ে এর কোনো বাস্তব সুযোগ নেই। জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, তারা সম্মিলিত কমিশন আমাদের স্বাক্ষরের জন্য আহ্বায়ক জানিয়েছেন এবং আমাদের উদ্বেগগুলো বিবেচনা করবে বলেছে। কমিশন তাদের সুপারিশ দিলে উপদেষ্টার পরিষদ যে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আমরা সনদটিকে শুধু কাগজের দলিল হিসেবে দেখি না, বাস্তবায়নের নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষরের বিষয় বিবেচনা করব। যেহেতু জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান আমাদের অংশগ্রহণ ছাড়াই সম্পূর্ণ হয়েছে, তাই আমরা সরকারের ও সম্মিলিত কমিশনের কাছে আমাদের অবস্থান জানিয়েছি। এদিকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে থেকে 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তারা আরও সময় নিতে চেয়েছেন। এই 2 উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না এবং সরকারে থাকতে চান। অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন, তবে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। 2 উপদেষ্টা এই বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি। তবে আসিফ মাহমুদ 14 আগস্ট জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। মাহফুজ আলম 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে কখন পদত্যাগ করি আমি জানি না।